MBA ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। সেখানে পড়েছিলাম হোয়াট ইজ স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টিং, নেচার অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অবজেক্টিভ, ইম্পর্টেন্স অ্যান্ড লিমিটেশনস। আজকে আমি আলোচনা করব ইস্যুস or factors or concept related with strategic management accounting, technique or method or tools of strategic management accounting, difference between management accounting and strategic management accounting, steps of strategic management accounting in decision making. এই টপিকসগুলি প্রত্যেকটি কিন্তু বিগত দিনে কোনোটা 15, 16, 14, 17 সালে পরীক্ষায় তোমাদের এসেছে। তোমাদের এবছরও এগুলো থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই বিষয়গুলোকে একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তাহলে আসো প্রথমেই আমরা আলোচনা করে নিই issues or factors or concept related with strategic management accounting, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাথে জড়িত উপাদান বা ধারণাসমূহ বা ফ্যাক্টর অর ইস্যুস, কী কী বিষয় এর সাথে রিলেটেড। এর সাথে রিলেটেড প্রথমেই স্ট্র্যাটেজি শব্দটি ব্যবহার হয় সমর কৌশলে। সেখানে কিভাবে আক্রমণ হবে, কিভাবে প্রতিহত হবে, সেই বিষয়গুলোকে কনসিডারেশনে আনা হয়। আমাদের বিজনেসের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কৌশল হচ্ছে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিকূল অবস্থাকে অনুকূলে নেওয়ার একটি বিশদ কর্মসূচি। অন্যভাবে সংগঠন ও লক্ষ্য অর্জনে সহায়তাকারী ব্যাপক পরিকল্পনাই হচ্ছে কৌশল। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অন্যতম উপাদান হচ্ছে এই স্ট্র্যাটেজি বা কৌশল। তারপরে আসো যে ফ্যাক্টরটির সাথে রিলেটেড, সেটি হলো অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামো বা ব্যক্তির উপর নির্ভর কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পরিধি। বড় বড় প্রতিষ্ঠানের জন্য এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বেশি কার্যকরী। ছোট প্রতিষ্ঠানের জন্য এটি ব্যয়বহুল বিধায় বড় বড় প্রতিষ্ঠানের জন্য এটি বেশি কার্যকরী। তারপরে আরেকটি ফ্যাক্টর আছে, সেটি হলো রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বা দায়িত্বশীলতা হিসাব বিজ্ঞান। পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ সঠিকভাবে সম্পাদিত হলো কিনা তা যাচাই করা এবং উক্ত কার্য সম্পাদনের সফলতা ও বিফলতা দায়-দায়িত্ব কার্য সম্পাদনে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর অর্পণ করার পদ্ধতিই হচ্ছে দায়িত্বশীলতা হিসাব বিজ্ঞান। তাহলে এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আরও একটি ফ্যাক্টর কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাথে। তারপরে আসো কস্টিং বা ব্যয়। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অন্যতম ধারণা হচ্ছে বা ফ্যাক্টর হচ্ছে কস্টিং। কোনো কিছুর ব্যয় নির্ধারণকে কস্টিং বলে। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আর্থিক ও অনার্থিক উভয় ঘটনা হতে উদ্ভূত বিষয়ের কস্টিং করে থাকে। অর্থাৎ
ব্যয় নির্ধারণের পদ্ধতিটাকে বলছি আমরা কস্টিং, বা ব্যয় নির্ধারণকে বলছি আমরা কস্টিং। এই কস্টিং আর্থিক এবং অনার্থিক উভয় ঘটনাকেই বিবেচনা করে। তাহলে কস্টিং আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বা ধারণা। তারপরে আসো কস্ট ম্যানেজমেন্ট। এটি আরেকটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বা উপাদান। উৎপাদন ব্যয় হ্রাস বা নিয়ন্ত্রণ করার ব্যবস্থাপনাকে ব্যয় ব্যবস্থাপনা বলে। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অন্যতম বিষয় এবং উপাদান হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট। তারপর পারফরমেন্স মেজারমেন্ট বা কার্য পরিমাপ। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অন্যতম ধারণা হচ্ছে কার্য পরিমাপ বা পারফরমেন্স মেজারমেন্ট। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যের পরিমাপ করা হয়। তারপরে সর্বশেষ এবং ইম্পর্ট্যান্ট যে উপাদানটি তা হলো স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্ত। কৌশলগত হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার অন্যতম একটি ধারণা হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ। এটা ব্যবস্থাপনাকে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এই ছিল আমাদের মোটামুটি ফ্যাক্টরসগুলি, যে ফ্যাক্টরসগুলির সাথে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হাইলি রিলেটেড। তারপরে আসো আমরা আলোচনা করি, এইটাও একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটি হলো টুলস অর টেকনিক অর মেথড অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কৌশল বা পদ্ধতি বা হাতিয়ারগুলি কি? প্রথমেই আছো টার্গেট কোস্টিং। টার্গেট কোস্টিং একটি ফার্ম কর্তৃক ব্যবহৃত মূল্য নির্ধারণ পদ্ধতি। টার্গেট কোস্টিং হচ্ছে একটি কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের হাতিয়ার, যা পণ্য পরিকল্পনা ও ডিজাইনের পর্যায়ে ব্যয় হ্রাস করে। অর্থাৎ টার্গেট কোস্টিং বলতে এমন এক পদ্ধতিকে বোঝায় যা একটি নতুন মডেলের পণ্যের পরিকল্পনা ও ডিজাইনের পর্যায়ে যায় এবং পর্যায়ে ব্যয় হ্রাসকরণ প্রক্রিয়াকে সহায়তা করে। তারপরে আসো কাইজেন কোস্টিং। এটি একটি জাপানি পদ্ধতি। জাপানি কাইজেন মতবাদের উপর ভিত্তি করে কাইজেন কোস্টিংয়ের বিকাশ ঘটেছে। কাইজেন কোস্টিং এমন একটি পদ্ধতি যার উদ্দেশ্য হচ্ছে ধারাবাহিকভাবে ব্যয় হ্রাসের মাধ্যমে উন্নত পণ্যদ্রব্য উৎপাদন করা। অর্থাৎ এটা একদিনে ব্যয়টাকে হ্রাস না করে, এটা ধারাবাহিকভাবে এই পদ্ধতিতে ব্যয় হ্রাস করা হয় এবং পণ্যের গুণগত মান উন্নত করা হয়। তারপরে আসো লাইফ সাইকেল কোস্টিং, জীবনচক্র উৎপাদন ব্যয় হিসাব। যে পদ্ধতিতে একটি পণ্যের মোট হিসাবকালে মোট ব্যয় নির্ণয় করা হয় এবং ওই মোট ব্যয়কে মোট উৎপাদন একক দ্বারা ভাগ করে একক প্রতি ব্যয় নির্ণয় করা হয়, তাকে আমরা জীবনচক্র উৎপাদন ব্যয় বলে থাকি। অর্থাৎ জীবনচক্র উৎপাদন ব্যয় হিসাব হচ্ছে এমন একটি কৌশল যেখানে একটি পণ্যের বা সম্পত্তির জীবনকালব্যাপী যে ব্যয় হয় তা একটি হিসাবের মাধ্যমে সংরক্ষণ করা হয়। তারপর আরেকটা টেকনিক হলো বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট মান নির্ধারণ করা হয়। লক্ষ্য নির্ধারণ ও উৎপাদনশীলতা পরিমাপের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে বেঞ্চমার্কিং।
এই বেঞ্চমার্কিং ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি অন্যতম হাতিয়ার। তারপরে অ্যাক্টিভিটি বেসড কস্টিং বা কার্যভিত্তিক উৎপাদন ব্যয়। কার্য সম্পাদনের ভিত্তিতে ব্যয় সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক উক্ত কর্মকাণ্ডে ব্যয়কে বিভাজনপূর্বক পণ্য প্রতি ব্যয় নির্ধারণ করে পরোক্ষ ব্যয়ের সঠিক বন্টন ব্যবস্থা বাস্তবায়নই হচ্ছে কার্যভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এ পদ্ধতিতে পরোক্ষ ব্যয় পণ্যসমূহের উপর বন্টনের পূর্বে উপরিব্যয়ের কারণ অনুসন্ধান করা হয়। তাহলে অ্যাক্টিভিটি বেসড কস্টিং আরেকটি কৌশল বা হাতিয়ার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এরপরে আরেকটি কৌশল হচ্ছে বা হাতিয়ার হচ্ছে জাস্ট ইন টাইম বা জেআইটি। অপারেশনের সংযুক্ত মূল্যহীন কার্যাবলী বা অপ্রয়োজনীয় মজুত মাল কর্তন করে অপচয় হ্রাস করার বিশ্বাসকে জেআইটি বলে। জেআইটি জাস্ট ইন টাইম সিস্টেমে মজুত হচ্ছে একটি দায়। জেআইটি পদ্ধতিতে সাধারণত ঐকমত্যের ভিত্তিতে শ্রমিক কর্মী ব্যবস্থাপনা করা হয়। এ পদ্ধতিতে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ স্থির এবং কার্যকরী হয়। এক্ষেত্রে মেশিন ভেঙে পড়ার সম্ভাবনা অত্যন্ত কম। জেআইটি পদ্ধতিতে লিড টাইম কম রাখা হয়। জেআইটি পদ্ধতিতে সরবরাহকারী হচ্ছে সহকর্মী বা দলের অংশ। এই ছিল মোটামুটি আমাদের টেকনিক বা কৌশল বা টুলসগুলি কী ছিল? টার্গেট কস্টিং, কাইজেন কস্টিং, লাইফ সাইকেল কস্টিং, বেঞ্চমার্কিং, অ্যাক্টিভিটি বেসড কস্টিং এবং জেআইটি বা জাস্ট ইন টাইম মেথড। এইগুলি ছিল আমাদের টেকনিক অর টুলস অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। তারপরে আসো আমাদের পড়ব আমরা ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই প্রশ্নটিও আমাদের এসেছে। এর উত্তর আমরা মোটামুটি এদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকেই পেয়ে যাব। যেমন যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে হিসাব বিজ্ঞানের দৈনন্দিন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও রীতিনীতি নির্ধারণের সুবিধার্থে হিসাব তথ্য ও উপাত্ত বিশেষভাবে উপস্থাপন করা হয় তাকে বলছি আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আর কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবস্থাপনাকে সহায়তা করার জন্য হিসাব তথ্য চিহ্নিতকরণ, সংগ্রহকরণ, বাছাইকরণ এবং বিশ্লেষণ করা হয়, যা প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই হলো আমাদের সংজ্ঞাগত পার্থক্য। এর উদ্দেশ্যভিত্তিকও পার্থক্য আছে। যেমন আভ্যন্তরীণ ব্যবস্থাকে সাহায্য করার জন্য তথ্য উপাত্ত সরবরাহ করা হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর কৌশলগত ব্যবস্থাপনাকে সাহায্য করার জন্য তথ্য উপাত্ত সরবরাহ করা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য। এবং কার্যাবলীর দিক থেকেও আমাদের পার্থক্য রয়েছে। যেমন ব্যবস্থাপনা সম্বন্ধীয় যাবতীয় উপাত্ত ও তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও ব্যয় বিশ্লেষণ ইত্যাদি। এবং কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, ব্যয় হ্রাস ইত্যাদির জন্য আর্থিক ও সংখ্যাত্মক এবং গুণবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাথে গুণবাচক যে তথ্যগুলো সেগুলিকে বিবেচনা করা হয় না, কিন্তু
স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এই গুণবাচক তথ্যগুলোকে বিবেচনায় আনা হয়। আর এটি ব্যবহারকারী হলো আভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করা হয়, আর এক্ষেত্রে আভ্যন্তরীণ ও বাহ্যিক বাইরের তথ্যও সংগ্রহ করা হয়ে থাকে। তারপরে ধরো সময়ের ব্যক্তি হিসাবে যদি বিবেচনা করো, তাহলে তুলনামূলকভাবে কম সময় ধরে ব্যপ্ত থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দীর্ঘ সময় ধরে ব্যপ্ত থাকে। তারপরে ব্যয়ের দিক থেকে যদি চিন্তা করো, তাহলে ব্যয় স্ট্র্যাটেজি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ব্যয় কম এবং কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ব্যয় তুলনামূলকভাবে বেশি। এবং প্রভাবের দিক থেকে যদি বলো, তাহলে বাহ্যিক পরিবেশ হতে প্রভাব মুক্ত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাহ্যিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আর কাজের জটিলতার দিক থেকে যদি চিন্তা করো, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সহজ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে জটিল। আওতার দিক থেকে যদি চিন্তা করো, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আওতা বেশি, আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আওতা সহজ। আর কৌশল, কী কী কৌশল তারা ব্যবহার করে এর দিক থেকে যদি বিবেচনা করো, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কৌশল হিসেবে ব্যবহার করে সিপিপি অ্যানালাইসিস, স্ট্যান্ডার্ড কস্টিং, ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এটসেট্রা। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেমন অ্যাক্টিভিটি বেসড কস্টিং, কাইজেন কস্টিং, টার্গেট কস্টিং, লাইফ সাইকেল কস্টিং, বেঞ্চমার্কিং এটসেট্রা, এগুলি তারা কৌশল হিসাবে ব্যবহার করে থাকে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি পার্থক্য। এই পার্থক্যগুলিকে তোমরা একটু গুছিয়ে নিয়ে পড়বে। তারপরে সর্বশেষ যে টপিক্সটি নিয়ে আলোচনা করব এবং ইম্পর্ট্যান্ট একটি টপিক্স, তা হলো স্টেপ অফ ডিসিশন মেকিং। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের স্টেপগুলি কী কী? স্টেপগুলি হলো, প্রথম লোকেশন অফ প্রবলেম বা আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, সমস্যাগুলিকে চিহ্নিত করা। প্রথম ধাপেই তোমার কি কি সমস্যা রয়েছে সেগুলিকে চিহ্নিত করতে হবে। তারপর সমস্যার বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ প্রবলেম, এই সমস্যাগুলিকে কি কি কারণে হয়েছে, কোথায় কোথায় প্রবলেম আছে, এর বিশদ প্রস অ্যান্ড কনস, বিশদ বিচার বিশ্লেষণ করতে হয় দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে গিয়ে আমাদের ফাইন্ড আউট দ্য রিজন, কারণটা খুঁজে বের করতে হয় যে কী কী কারণে এই আমার যে বর্তমান অবস্থা এইগুলি সৃষ্টি হয়েছে এবং তার থেকে উত্তরণের উপায় কী। ফাইন্ড আউট দ্য রিজন, প্রকৃত কারণটা কি, সেই কারণটাকে খুঁজে বের করবা। কারণ খুঁজে বের করার পর চতুর্থ ধাপ হচ্ছে সার্চিং দ্য অল্টারনেটিভ ওয়ে, আমাদের বিকল্প পথগুলি কি কি, বিকল্প পথ সর্বোত্তম কয়টা আমাদের বিকল্প আছে, সেই বিকল্পগুলি থেকে পঞ্চম ধাপে গিয়ে সর্বোত্তম উপায় নির্বাচন, সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ ওয়ে। এই অল্টারনেটিভগুলিকে সার্চ করার পর এই অল্টারনেটিভগুলো থেকে আমরা সিলেক্ট করব যে সবচেয়ে ভালো সর্বোত্তম উপায় কোনটা, সেটাকে খুঁজে বের করা। তারপরের স্টেপ হলো, 6 নম্বর স্টেপ হলো ইমপ্লিমেন্টিং দ্য ডিসিশনকে বাস্তবায়নের কাজে যাওয়া, ডিসিশন বাস্তবায়ন করা। আমরা যে সর্বোত্তম অল্টারনেটিভ সিলেক্ট করেছি, সেই সিলেক্টেড অল্টারনেটিভকে বাস্তবায়ন করা, ডিসিশন বাস্তবায়ন করা। এবং তারপরে সপ্তম স্টেপে এসে আমরা এই ডিসিশনটাকে আমরা ফলো আপে রাখব।
যে সবচেয়ে সবসময়ই এটাকে ফলো আপ করতে হবে যে আমরা যেই অল্টারনেটিভটা নিয়েছি সেই অল্টারনেটিভ থেকে যে ডিসিশন এসেছে ডিসিশনটা কার্যকরী হচ্ছে এবং সেই কার্যকরী থেকে যে ফিডব্যাক আসতেছে সেই ফিডব্যাকটার উপর সবসময় আমাদের ফলো আপ রাখতে হবে। এই ছিল আমাদের সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধাপ। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো। আল্লাহ হাফেজ।